সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিয়মিত সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে অনুষ্ঠানে। আমি পারিসর। যথারীতি আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা কাজী উজ্জ্বল। চলুন পরিচিত হই আজকের অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা ভাইয়া, কেমন আছেন? যে সিচুয়েশন সারা বিশ্বব্যাপী করোনা 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 নিয়ে, এর প্রতি যে আমরা সুস্থ আছি, এখানে বসতে পেরেছি, এটাই আমাদের সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ যে আমরা ভালো আছি। আমরা জানতে পেরেছি আপনি কিন্তু একটি দীর্ঘ সময় কোয়ারেন্টাইনে ছিলেন, ঢাকার বাইরে খুব সম্ভবত। তো সেই সময়টা যদি আমাদের সাথে শেয়ার করতেন, কেমন কেটেছে? আমি আসলে হচ্ছে কি, আমার দেশের বাড়ি যশোর। তো আমার ভাইয়ের আর মেয়ের বিয়ে ছিল মার্চের 6 তারিখে। 8 তারিখ থেকে একটা মুভির শুটিং চলছে র্যাবের, অপারেশন সুন্দরবন, দীপঙ্কর দীপনের। তো 8 তারিখ থেকে আমার শুটিং ওখানে। তো আমি ওদেরকে আগেই বললাম যে আমি যশোর থেকে খুলনা প্রতিদিন যাব, শুটিং করব। এরকম করতে করতে 18 তারিখে আমি তখন ঢাকা আসবো করছে, তখন শুনলাম যে এই অবস্থা। তা আমার দেখুন 23 তারিখ পর্যন্ত শুটিং নেয়, 5 দিন। আচ্ছা 5 দিন থাকি। এই 5 দিন থাকতে যে লকডাউন পড়ে গেল মানে কি, তখন তো একদম এখন যেমন ঢাকাতে সবাই ইউজ টু হয়ে যাচ্ছি, আমরা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। কিন্তু তখন আমি আর সাহসে কুলাইনি আমি ঢাকায় আসবো। তো বাড়িতে থেকেছি প্রায় 101 দিন, দীর্ঘ সময়। আসলে আমার এই 40 বছর প্রবাস জীবন, আমার যশোর থেকে ঢাকায় আসা 40 বছরের মধ্যে প্রথম আমি এই মানে 3 মাস, মানে 10 দিনের বেশি থাকা হয়নি, আর সেখানে 3 মাস 10 দিন যশোর থেকেছি। কিন্তু পরিবারের সময় তো নিশ্চয়ই ভালোই সময় কেটেছে পরিবারের সঙ্গে। এক্ষেত্রে যেটা হয়, পরিবারের বলতে আমার ছেলে মেয়ে ওরা দেশের বাইরে থাকে, ছেলে তুরস্কে থাকে, মেয়ে সিডনিতে থাকে। ওদের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে টেলিফোনে, ভাইবারে, ভিডিও কলে। কিন্তু সময় যেটা হয়েছে কেটেছে, সেটা হচ্ছে প্রকৃতির সাথে আমার সময়টা ভালো কেটেছে। চমৎকার। প্রকৃতি, আমার জন্মস্থান, বেসিক্যালি তারা আমাকে মিস করেছে, আমি তাদেরকে মিস করেছি। মানে এই 100তম দিনে প্রতিদিন সকালে হাঁটতে হাঁটতে আমার গ্রাম থেকে পার হয়ে বাহাদুরপুর বলে একটা গ্রাম আছে, সেখানে চলে যেতাম 6 কিলোমিটার, আবার 6 কিলোমিটার হেঁটে আসতাম। তার মানে প্রতিদিন 12 কিলোমিটার হাঁটা পড়তো, এবং প্রকৃতির মাঝ দিয়ে যেতাম। আমার কাছে প্রতিটা গাছের ফুল আজকে এটা ফুটেছে, এটা আমি দেখতে পেতাম। চমৎকার। তো এটা প্রকৃতির মাঝে কেটেছে, এবং প্রকৃতি আমাকে বেসিক্যালি যেটা হচ্ছে যে খুব ভালোভাবে নিয়েছে এই 101 দিনে। আমি একটা ভালো সংবাদ হলো যেটা, সেটা হচ্ছে 100টা ফলের গাছ লাগিয়েছি এবার। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আমার বাড়ির ছাদে 2তলা এবং 3তলা মিলে। ড্রাম আছে, বড় বড় রঙের ড্রামগুলো কিনেছিলাম আমি, কিনে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তার মানে 2টো হলো। তো 50টা ড্রাম কিনছি আমি, কিনে মোট 100টা কৃষি করেছেন। ছাদ কৃষি করেছি। এবং কৃষিটা যেটা হয়েছে কি, এটি আমার কাছে মনে হচ্ছে, জানি আমাদের এলাকার নদী খনন হচ্ছে, তো নদী খননের পলিমাটিগুলো আমি পাইছি, ওইগুলো গাছে আনছি। তো গাছ লাগাতে যে এবং গাছের ইয়েগুলো হওয়াতে প্রতিদিন একটু একটু বেড়ে ওঠাটা অসম্ভব ভালো লাগছে। মানে হয় না বলে করোনা অনেকের জন্য খুব বেশি খারাপ, আমার কাছে মনে হচ্ছে যে আমি জীবন থেকে এই একটি অংশ মানে প্রকৃতির কাছ থেকে নিলাম। এত ব্যস্ততার মাঝেও আপনি আসলে এই পরিকল্পনাটা কি আগে থেকেই ছিল ছাদ কৃষির, ব্যস্ততার কারণে করে ওঠা হয়নি এমন? কথাটা এরকমই। আমার গ্রামের বাড়ি মনিরামপুর, সেখানে আমার একটা আম বাগান আছে, আম জাম লিচু কাঁঠাল দিয়ে অনেক বড়, 10 বিঘার মতো। ওগুলো প্রতিটি গাছ আমার হাতে লাগানো। আচ্ছা আচ্ছা। তো এবার হলো কি, ছাদটাকে আমি ওই সুযোগটাকে কাজে লাগালাম। জি, চমৎকার। তো যেমনটি বলছিলেন অপারেশন সুন্দরবন, অলরেডি কিন্তু এই সিনেমাটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে আমাদের মধ্যে, এবং সবাই ধারণা করছে বাংলা চলচ্চিত্রে একটি ভালো সিনেমা আমরা উপহার পেতে চলেছি আবারও। তো এই সিনেমাটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আসলে ক্যারেক্টার নিয়ে আগে থেকে বলে ফেললে দর্শকদের ছবিটি দীপঙ্কর দীপনের একটা কাজ। জি, ওর সাথে আমার এর আগেও কাজ হয়েছে। আমি সুন্দরবনের জাস্ট সবচেয়ে টপ টেরর যে কিলার, তার হচ্ছে ডান হাত, কিন্তু সমাজে ভদ্রভাবে শহরে বসবাস করি, মাস্টার একটা ক্যারেক্টারটা আমি এনজয় করেছি। যে কদিন শুটিং হয়েছে, বাকি এখনো বাকি আছে। ফাইনালি যেটা হচ্ছে কি, র্যাবের ছবি বলে না,
টোটাল প্রশাসনের সাপোর্ট ছিল সুন্দরবনের ব্যাপারগুলা, সুন্দরবনে যে অন্য কারোর পক্ষে যেগুলো শুটিং করা সম্ভব নয় জি, সেটি আমরা আসলে পেয়েছি আচ্ছা। এবং ছবিটি ভালো হবে আশা করি, খুবই ভালো হবে। তো এই যে সিনেমার শুটিং বন্ধ হয়ে গেল এবং কবে নাগাদ শুরু হবে আসলে অনুমান করা যাচ্ছে না, এমনকি সিনেমা হলগুলোও তো বন্ধ রয়েছে। তো পরবর্তীতে স্বাভাবিক অবস্থা হলেও সিনেমা হলে যদি সিনেমা রিলিজ হয়, আপনার কি মনে হয় আগের মতো দর্শক হলের দিকে ছুটবে? একটা সত্যি কথা বলি, সিনেপ্লেক্স ছাড়া কি এখন কেউ ছবি দেখে যায়? বাংলা সিনেমায় সেই আগের সেই স্বর্ণযুগটা জিনিসটা তো নেই নাই, আসলে। নাই। জি। তো একটা রেভলিউশন আসছিল, আস্তে আস্তে চেঞ্জটা হচ্ছিল, কিন্তু জি, সেটার মধ্যেই মানে হয় না, যখন মাজা তুলে দাঁড়ানো শেষ একটা বাড়ি খাওয়া, তা করোনা আমাদেরকে সেইভাবে একটা বাড়ি মারলো। জি, একদমই তাই। আমরা আশা রাখি যে ধীরে ধীরে স্থিতিশীল হবে আমাদের পরিস্থিতি এবং আবারও সবাই মিলে পরিবার সহ আমরা বাংলা সিনেমা দেখতে যাব অপারেশন সুন্দরবন। অনেক শুভকামনা রইল এই সিনেমার জন্য। এবার একটু নাটকের কথায় আসি। দীর্ঘদিন আপনাকে আমরা নাটকে পেয়েছি, অনেক ভালো ভালো কাজও উপহার দিয়েছেন। তো মাঝে তো শুটিং বেশ কয়েকদিন বন্ধ ছিল, আবারও স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশাবলী অনুযায়ী আবারও শুটিং শুরু হয়েছে, তো শুটিংয়ে অংশগ্রহণ করা হচ্ছে। আমি যশোর থেকে এসেছি 29 তারিখ বিকালে, 30 তারিখ থেকে বেসিক্যালি শুটিং করছি। আচ্ছা আচ্ছা, এবং স্বাস্থ্যবিধি মেনে মানে কি, আমরা খুব সচেতনভাবে, খুব ছোট ইউনিট নিয়ে মনে হয় কাজ হচ্ছে হ্যাঁ এখন। মানে হয় কি, আমরা মেকআপটাও নিজের মতো যার যার লাগে আচ্ছা, তাকে তাকে বলে দিচ্ছি মেকআপ ম্যান ভাই আমরা নিতে পারছি না অনেক সময়, বা যাদের মেকআপ যারা আমরা ইউজ টু মোটামুটি অনেক সময় তারাই দিয়ে নিচ্ছি। এবং হ্যান্ড স্যানিটাইজেশন প্রত্যেকের পকেটেই আছে, আমরা ওই মেকআপ রুমের নবটি ধরার সময় আমরা ওখানে মেরে নিচ্ছি, গ্লাভসটা হাতে পরা, মুখোশটা দেওয়া, এই সব কিছু মিলে আমরা চেষ্টা করছি। এরপরে তো বাকিটা আমি জানি না যে আমি মানে জি, ওয়াশরুমের জি, ওই জি। সিটকেনিতে আছে কিনা, তাও তো আমি জানি না। এক্স্যাক্টলি। ওইভাবে তবু আমরা সাবধান হয়েই কাজ করছি, কাজ করতে হবে, জি, করছি আর সবকিছু মিলে। ধন্যবাদ, আবারও ফিরে আসব। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বেলা শেষ অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা কাজী উজ্জ্বল। চলুন কথা বলি অতিথির সঙ্গে। ভাইয়া, যেমনটি বলছিলাম বিরতির আগে যে নাটকের শুটিং স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু হয়ে গেছে, তো ঈদে এবার নিশ্চয়ই আমরা নতুন নাটক উপহার পেতে চলেছি। আগের ঈদে কিন্তু একেবারেই নতুন নাটক ছিল না, পুনঃপ্রচার ছিল বা আগে শুটিং হয়েছে এমন। তো এবার ঈদে কি কি কাজ আমরা উপহার পাচ্ছি? আমি লাস্ট এই 5 দিনে 3টা নাটক, সিঙ্গেল নাটকের কাজ করলাম। আরও ডেট দেওয়া আছে, 8 তারিখ একটা, 10 তারিখ, 11, মানে 20 তারিখ পর্যন্ত মোটামুটি ডেট দেওয়া। বিষয়টা এরকম, চ্যানেলগুলো মনে করেন এতগুলো চ্যানেল, ঈদের 4 দিন বা 5 দিনের প্রোগ্রাম, প্রতিদিন জি। যদি 5টা নাটকও লাগে তাহলেও প্রচুর অনেক নাটক করতে হবে আমাদের, তো সেই নাটক করার কোনো স্কোপ তো কিন্তু এই সময়ের মধ্যে নাই। কারণ সব শিল্পীরা কিন্তু এখনো কাজে যুক্ত না, হননি। না, সুপারস্টার যাদেরকে আমরা বলছি বা বলি, তথাকথিত সুপারস্টার, কেউই কিন্তু এখন কাজ করছে না। আচ্ছা, তো তারা কাজ না করলে আসলে কিন্তু বাকি শিল্পীরা চাইলেও কিন্তু কাজ করতে পারছে না। তো আপনি যেটা বলছিলেন যে অনেকেই কাজে এখনো যুক্ত হয়নি, না। তো এই যে একটা তর্ক বিতর্ক চলছে যে অনেকেই বলছে এখনো কাজ করতে চাচ্ছেন না, কিন্তু আপনারা কাজে ফিরেছেন। কিন্তু আমার মনে হয় যে ক্যামেরার পেছনে যারা আসলে কাজ করছেন তারাও কিন্তু একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ইন্ডাস্ট্রিটাকে রান করার জন্য, আবার সচল করার জন্য কিন্তু আপনাদেরও বেশ ভূমিকা রয়েছে। হ্যাঁ, কিন্তু একটা কথা কি, নাটক কিন্তু আমাদের নামে চলে না, বাবা মা, মামা, চাচা, খালু এদের নামে চলে না, হিরো হিরোইনদের নামে চলে। তো চ্যানেলগুলো কিন্তু এখান থেকে অভিভাবকের ভূমিকা পালন করে, তারাই বলে দেয় হ্যাঁ অমুককে অমুককে নাও, ঠিক আছে, অমুককে অমুককে নাও, ঠিক আছে, কিন্তু আচ্ছা, অমুক অমুকই কিন্তু আর ডেট দিচ্ছে না, ভাইয়া করোনায় ওদের বাড়ির থেকে বেরোচ্ছি না, তাহলে কি হবে? তখন সেকেন্ড পুরো অপশনগুলো ইউনিটি থাকে, পাচ্ছে না। হ্যাঁ, তখন সেকেন্ড অপশনে যেতে হচ্ছে। সেকেন্ড অপশনও তারা হঠাৎ ব্যস্ত হয়ে পড়ছে, যাতে অন্যরা কাজ না করাতে তাদের কাজ। এক্স্যাক্টলি। সব কিছু মিলে আসলে আমরা যারা মানে এই লেভেলের শিল্পী, আমরা যারা সুপার মানে হিরো হিরোইন ছাড়া যারা, আমাদের অবস্থানটা যতটুকু আছে তাও হয়তো আমরা চলতে পারছি, কিন্তু আমাদের পিছনে ক্যামেরার যারা, লাইটের ছেলেটি, ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট ছেলেটি, মেকআপের অ্যাসিস্ট্যান্ট ছেলেটি, Exactly. প্রোডাকশন বয়, ট্রান্সপোর্টের যে এরা
এদের কিন্তু কোনো সেভিংস নাই, দিন আনে দিন খায়। হয়তো হয়তো এক সপ্তাহ খেতে পারে। এরকম এরকম অহরহ ঘটনা আছে। আমি ঈদের দিন পর্যন্ত আমার কাছে আমার বিকাশে ৩৭০০ টাকা ছিল। তার আগে 2 দিন দুজনের SMS করছে, ভাইয়া এই অবস্থা। ৩৫০০ টাকা আমি পাঠিয়ে দিয়ে 200 টাকা আমার কাছে রাখতে হয়েছে। আমার খুব খারাপ লাগছে। আরেকটি আমাদেরই একটা ভাই ব্রাদার, তার ওয়াইফের ডেলিভারি, সে আমাদের ডিরেক্টর লেভেলের খুব খুব কাছের ভাই ব্রাদার। আচ্ছা আচ্ছা। সে যখন টেলিফোন করছে, আমি খালি তার গলাটা শুনছি যে আমি তোমার বৌমাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আমি বুঝতে পারছি হাতে কোনো টাকা নাই। আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে টাকা লোন করে আমি আমার বিকাশে তাড়াতাড়ি টাকা পাঠা, ওই টাকাটা পাঠিয়েছি। তো এই জায়গাগুলো খুবই দুঃখজনক। আমরা একটা ফ্যামিলি, তো জি, আমাদের সবাই এই লাইট, এই ক্যামেরা, মেকআপ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেকআপ ম্যান থেকে শুরু, এরা আমাদেরই ভাই ব্রাদার, একেবারে পরিবারের মতন হয়ে যায় মতোই কিন্তু। না, আসলে এরাই পরিবার। এদের সাথেই আমরা দীর্ঘ সময় থাকা হয় কিন্তু একটা দিন। এরাই আমাদের আপন। তো এদের কষ্টটা আসলে বেশি, কিন্তু কিছু করার তো নাই। আমাদের ইন্ডাস্ট্রি এমনই, প্ল্যানিং নাই আমাদের নিয়ে কারোর কিছু। তবে এইবার যেটা হয়েছে সবচেয়ে আমরা কৃতজ্ঞ, আমরা যারা অভিনেতা অভিনেত্রী, তারা আমাদের অভিনয় শিল্পী সংঘের কাছে আমরা কৃতজ্ঞ। এই প্রথম আমাদের শিল্পী সংঘ প্রায় আমি যতদূর জানি ১৫০ জন আর্টিস্টকে বেছে নিয়েছে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, তাদেরকে মানে স্বপ্ন এবং আরেকটা আছে হচ্ছে মিনাবাজার, এদের সাথে একটা চুক্তি হয়েছে। তারা প্রত্যেকটা আর্টিস্টের বাসার অ্যাড্রেস অনুযায়ী এই ১৫০ জনকে আমি যতদূর জানি খাবার সামগ্রী ৫,০০০ টাকা করে খাবার সামগ্রী, মানে চাল ডাল আটা তেল পেঁয়াজ করে। এটি আসলে হয় কি ৫,০০০ টাকা কিছু না, কিন্তু একটি পরিবার দুটো রুটি বানাবে যখন আটা থাকে না, ওই আটাটা যখন ওদের থেকে দেওয়া হয়, অভিনয় শিল্পী সংঘের কাছে আমরা এবার কৃতজ্ঞ হয়ে গেছি, একদম ঋণী লিটারালি। এবং এই কাজটি ভালোভাবে হয়েছে। চমৎকার। আসলেই খুবই ভালো লাগলো শুনে যে অভিনেতারা এগিয়ে আসছে এবং অভিনয় শিল্প সংঘ থেকেও এমন চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে। তো যেমনটি বলছিলেন যে আবারও কাজে ফিরে যাচ্ছেন এবং ছোট ইউনিট নিয়ে কাজ হচ্ছে। তো ছোট ইউনিট নিয়ে কাজ করতে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? না, ফিলিংসটা, আন্তরিকতাটুকু। আগে আমরা কি হতো, কথায় কথা প্রোডাকশন এটা দাও, প্রোডাকশন ওটা দাও বলতাম না, একেবারেই নির্ভরশীল। হ্যাঁ, এখন আমরা তা বলি না। নিজের কাজটি নিজে করে নিতে হচ্ছে, নিজেরটা নিজে করছি। আমরা তো বুঝছি অবস্থাটা। তো এটি যে খুব বেশি অসুবিধা হচ্ছে তা, মানিয়ে নিতে হচ্ছে। জি, তো যেমনটি বলছিলাম যে সামনে ঈদে অনেক কাজ উপহার আসছে আপনার, এবং আপনি কিন্তু দীর্ঘ সময় নাটকে কাজ করেছেন এবং এক একটা জেনারেশন কিন্তু আপনি দেখেছেন। একটা সময় কিন্তু নাটকে ভালো সময় যাচ্ছিল না, এখন কিন্তু আবারও সুদিন ফিরে এসেছে। তার মধ্যে করোনা ভাইরাসের কারণে কিন্তু একটি ধাক্কা, তবে এখন অনেক ভালো ভালো নাটক হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে। তো একটি গল্প নির্বাচন করার ক্ষেত্রে আপনি কোন দিকটি দেখে থাকেন যে আমি এই নাটকে কাজ করব বা এই নাটকে কাজ করব না, কোন বিষয়গুলো আপনাকে বেশি ভাবায়? আসলে হচ্ছে কি, সমাজে পজিটিভ কথাটা আমরা বলতে চাই শিল্পীরা। আমরা যেটা বলি শিল্পীদের কাছ থেকে অনেকেই সেটা বিশ্বাস করে, অনেকেই জানে। মানে একটা সিম্পল ঘটনা বলি, আমার যশোরের বাড়ির ঠিক সামনে, আমি তো দীর্ঘদিন থাকি না, সামনের বাড়িটিতে একটি মেয়ে আছে, ওর নাম হচ্ছে চৈতি। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। আচ্ছা আচ্ছা। রেজাল্টটা খুব বেশি মানে তার এক্সপেকটেশন ছিল গোল্ডেন পাবে, পাইনি। তো তখন আমি ওকে বুঝালাম, দেখো মানে আমাদের একটি নাটক আমি ওকে 3 বার দেখতে বলেছি, দেখার পরে ও মোটিভেটেড হয়েছে। এবং মজার জিনিস যে আমি 100 দিন থেকেছি, আমি গাছ লাগানো থেকে শুরু করে প্রতিটি কাজে তাকে আমি ইন্সপায়ার্ড দেখেছি। আঙ্কেল এই গাছটি এরকম করে না, এই গাছটি পাল্টে দিচ্ছেন না, মানে ও নিজের ভিতরে একটা জীবন পেয়েছে। আমরা নাটক থেকে মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করি যেটা মানুষকে মোটিভেশন করার জন্য। অনেক সময় আমরা কি করি, ফ্রাস্ট্রেশনে আমরা সুইসাইড করতে যাই, কিন্তু অনেকে আছে শিল্পীরা খুব বেশি অভিমানী। ইদানিং রিসেন্টলি ইন্ডিয়াতে একটা শিল্পী সুইসাইড করে। কিন্তু পজিটিভ থিঙ্কিংটা আমাদের মধ্যে আছে বিধায় আমরা দর্শককে কিছু দিতে পারছি। তো সেই জিনিসটা আমি মাথায় রাখি আসলে। যেমন গতকালকে একটা ক্যারেক্টার করছি আমি, আচ্ছা, ক্যারেক্টারটি খুব ভালো। আমি আমার ওয়াইফ দ্বারা ডমিনেটেড। ক্যারেক্টারটি হচ্ছে আমার বসের মেয়েকে, বস তার সাথে বিয়ে দিয়েছিল এবং সবসময় বিয়ের প্রথম থেকেই সে আমাকে ডমিনেট করে। আচ্ছা আচ্ছা। তো লাস্টে আমার ছেলে বড় হয়েছে, ছেলে বিয়ে শাদী করছে, কিন্তু ছেলে ওর বাবা মানে আমার চরিত্রটি দেখে দেখে অভ্যস্ত যে ওর স্ত্রীও তাকে ওইভাবে ডমিনেট করবে। কিন্তু মেয়েটি অত্যন্ত ভালো,
আচ্ছা আচ্ছা, সে বলছে যে না, এটা তো আমি আমার ফ্যামিলিতে দেখিনি, মানে তাদের ফ্যামিলি ফাদার ওরিয়েন্টেড, বুঝতে মানে পেরেছি। ডমিনেটিং ইয়েতে। তো সে বলে না, আমি ঘরে যেমন জিনিসপত্র হয়তো মুছছি, একটা সময় মুছছি। বলছে, বাবা আপনি কেন মুছছেন? বলছে, মারে 35 বছর যাবত ইউজ টু হয়ে গেছি, তো এই কাজটা ছেড়ে নি, আমার কাছ থেকে কেড়ে নিস না, তাহলে আমি কিন্তু ওয়ার্ক প্লেসে যাবো, তো শাশুড়ি কিন্তু আমাকে তখন আমাকে বলে, বাবা আমাদের ফ্যামিলিতে কোনোদিন আমরা দেখি না আমার বাবাকে কিছু করতে। এই যে ডুয়েল ইয়েগুলা, জি, ক্যারেক্টারগুলো, যখন ছেলে এই কাজটি করতে চাচ্ছে, মানে ছেলে বাবার ভূমিকা হতে যাচ্ছে, তখন আমার স্ত্রী তার ভুলটা বুঝতে পারছে, তখন সে আমাকে এত বছর পর তার ভুল সরি বুঝতে বলে যে পেরেছে। তোমাকে আমি খুব কষ্ট দিচ্ছি না 35 বছর সংসারে। জি, হ্যাঁ, তো আমি বলছি, না আমি তো আসলে এইভাবে অভ্যস্ত হয়ে পড়ছি। না না না, জি। তুমি সকালে উঠে তুমি নিজে হাঁটতে যাও, সেখান থেকে হেঁটে এসে ঘর গুছাও, তারপর চা বানিয়ে আমাকে দাও। আমি তো কোনোদিন একদিন খোঁজ নিইনি তুমি চা খেয়েছো কিনা। আসলে এই গল্প থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার পজিটিভ আছে। অনেক কিছু জি। আসে। এই আড্ডায় আমরা আবারও ফিরবো এই গল্পে, তার আগে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির, আমরা আড্ডায় আবারও ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের সান্ধ্যকালের নিয়মিত আয়োজন বেলা শেষে অনুষ্ঠানে। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা কাজী উজ্জ্বল। চলুন কথা বলি ওনার সঙ্গে। ভাইয়া, যেমনটি বলছিলাম দীর্ঘ সময় অভিনয় করছেন, তো বোরিং লাগে না বা একঘেয়েমি লাগে না যে প্রতিদিন শুটিংয়ে যাচ্ছি, কাজ করছি, কেমন না, লাগে? নিজেকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করছি, প্রতিটি চরিত্রে এক একটি চরিত্রে নিজেকে যখন আমি ইনভলভ করছি, তখন মনে হচ্ছে আমি এই চরিত্রটির জন্য পারফেক্ট হতে গেলে আমাকে কি কি করতে হচ্ছে, আচ্ছা, সারা রাত্রে চিন্তা করতে হচ্ছে, ক্যারেক্টারের ম্যানারিজম গুলো নিয়ে হচ্ছে। তো এই যে এটার ভিতরে একটা আলাদা আনন্দ আছে, মানে একটি লোক শত শত চরিত্রে অভিনয় করছে। রাস্তায় যখন একটা লোক ফকির ভিক্ষা করে, আমার মনে আছে তখন আমরা ক্লাস 4-এ পড়ি, তো খুলনা থেকে একটা ফকির আসতো আমাদের ওখানে, আচ্ছা, ভিক্ষা করতে আসতো, ইসহার খান, কিন্তু খুব সুর করে ভিক্ষা করতো। তখন আমাদের 5 পয়সা কিন্তু অনেক জিনিস, মানে জি, 100 গ্রাম বাদাম হয়, তো 5 পয়সা রেখে দিতাম আমরা ওই বাদাম খাওয়ার জন্য। কিন্তু ওই ফকির আসবে বৃহস্পতিবার, ওই পয়সাটি তাকে দিতাম। আচ্ছা, ওটি তার পেশা, কিন্তু এত চমৎকারভাবে ফুটিয়ে তুলছে। আমি একটি নাটকে কাজ করেছি, সেখানে ফকিরদের সর্দার ছিলাম আমি। আচ্ছা, ওই ক্যারেক্টারটি ক্লাস 4-এ দেখা যে ইনপুটটা আমার ব্রেনে ছিল, ওটি কিন্তু আমি এত বছর পরে এসে ফুটিয়ে তুলেছি। মানে প্রতিটি চরিত্র আসলে আমরা যখন দেখি, এই নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন। তো ছোট থেকে কি এরকম পরিকল্পনা ছিল যে আমি অভিনয় করব? ছিল। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন বাড়ি থেকে একবার পালিয়ে গিয়েছিলাম অভিনয়ের জন্য? হ্যাঁ, যাত্রা দলে যাবো। আচ্ছা আচ্ছা, এবং যাত্রা দলে ছিলাম, আমি বেশ কিছুদিন যাত্রা দলে ছিলাম, মানে হিরোর ছোটবেলাটা আমি করতাম। আচ্ছা, মানে ওই যে তখন রক্তের মধ্যে একটা নেশা ঢুকে যায় না, জি। ওটি। তারপরে ঢাকায় এসেছি, থিয়েটার শুরু করলেন? হ্যাঁ এসেছি 80 সালে, মঞ্চে কাজ করা শুরু করলাম 83 থেকে। তারপর থেকে আসলে হয় কি, অ্যাডিকশন বলে না, জি, অভিনয়টা একটি নেশার মতো হয়ে নেশা গেছে। মতো না, একদম নেশাই। একদম বাদ দেওয়া নেশা। যায় না। একসময় সিগারেট খেতাম, বাদ দিতে পেরেছি, অনেক কিছু বাদ দিতে পেরেছি, অভিনয়টা বাদ দেওয়া যাচ্ছে না। তো থিয়েটারের কথা প্রসঙ্গে যেহেতু আসলো, থিয়েটারের একটি দীর্ঘ সময় আপনি পার করেছেন এবং এখনো কিন্তু টেলিভিশন নাটকের পাশাপাশি আপনাকে থিয়েটারে দেখা যায়। তো এই দুটো থিয়েটার এবং টেলিভিশন নাটক কিভাবে সময়টাকে ম্যানেজ করে থাকেন? আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মঞ্চে কাজ করি হচ্ছে ঠিক এই জায়গাটা, ভালোবাসার এই আচ্ছা, জায়গাটা আচ্ছা। থেকে। কারণ হচ্ছে একজন অডিয়েন্স যখন সরাসরি আমি দেখে। রিয়াকশনটা দেখতে পাচ্ছি জি। তাকে। যেমন রবীন্দ্রনাথের একটা নাটকে আমি কাজ করি, রথের রশিতে সন্ন্যাসীর একটি ক্যারেক্টার মঞ্চে। জি, সন্ন্যাসী ক্যারেক্টারটা করার সময় আমি সামনে যারা দর্শক একদম আই কন্ট্যাক্টে দেখতে পাই, তাদের চোখের একটা ব্রাইটনেস আছে, আচ্ছা আচ্ছা, এবং অনেক রিপুটেড দর্শক ওই নাটকটি দেখতে আসে। আমি যখন মানে আই কন্ট্যাক্ট করে ডায়লগগুলো থ্রো করি, আমি তার ভিতরে স্পার্কিংগুলো দেখতে পারি যে সেই ক্যারেক্টারটিকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। তো এই জায়গাগুলো আসলে আরো অনুপ্রেরণা জায়গায় কিন্তু হ্যাঁ, কাজের জন্য। সরাসরি জি, মানে এই জায়গাটা আসলে তুমি যেমন আমার জীবনে একটা সবচেয়ে মানে আনন্দের একটা ঘটনা ছিল, জি, শহীদ মিনারে একটা নাটক করছিলাম মে দিবস বলে, আমি তখন আরণ্যকে কাজ করতাম, আচ্ছা আচ্ছা, কদম আলীর মে দিবস। তো মে দিবসে আদমজি জুট মিলের সাদুল্লাহ বলে একটি ক্যারেক্টার ছিল, মানে সন্ত্রাসী ছিল, শ্রমিক লিডার কিন্তু সন্ত্রাসী। ওই ক্যারেক্টারটা আমি করছিলাম। তো মে দিবসের সমস্ত শ্রমিকরা শহীদ মিনারে এসছে, ওই নাটকটা দেখতে দেখতে একটা পর্যায়ে ওরা ধরে নিয়েছে যে এটিই আমাকে সাদুল্লাহ,
আচ্ছা। এবং রীতিমতো লিটলি সে তা স্যান্ডেল ট্যান্ডেল জুতা টুতা এগুলো মারা শুরু করছে। তো পরে আমার ওস্তাদ মামুন ভাই জি। তিনি এসে বলছেন, না এটা তো এটা অভিনয় হচ্ছে, আপনার দাঁড়ান বোঝান, কিসের দাঁড়ান, মানে মায়ের লিটলি মার দিবে মনে হয়েছে। তো এটি আমার জীবনের বড় পাওয়া ছিল। এই জায়গাগুলো আসলে মিস করি। চমৎকার। আসলে আপনার সাথে আড্ডা দিতে দিতে আসলে সময় যে কখন শেষ হয়ে গেল, আরো কিন্তু অনেক গল্প করার ছিল। আমার মনে হচ্ছিল কেন সময় শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও তো বিদায় নিতে হবে। আর যেহেতু করোনা ভাইরাসের কারণে এখন সবকিছুই থমকে আছে, তো থিয়েটার যারা প্রেমী আছেন তারাও কিন্তু মঞ্চে নাটক দেখতে পাচ্ছেন না। তো আপনার কণ্ঠে আমরা কিন্তু থিয়েটারের একটি সংলাপ শুনতে পারি আজকে। তো এর মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসিটিভি সান্ধ্যকালীন নিয়মিত আয়োজন বেলা শেষে অনুষ্ঠান। আশা করি আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এসিটিভির দর্শকদেরকে এই করোনাকালীন একটা কথা বলি, প্লিজ নিজের জীবনটাকে আপন করুন। আপনার সামান্য ভুলের জন্য অন্য একটি পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনি নিজে জানেন না আপনি যেই জায়গাটি টাচ করছেন অথবা মাস্কটি পরছেন না, আপনি করোনা ক্যারি করছেন। আপনার জন্য আপনার সন্তান আজকে নিরাপদে থাকছে না। অন্তত এটুকু আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, এসিটিভির দর্শকদের কাছে, নিজের জীবনটাকে ভালোবেসে মাস্কটি পরুন, হাতটা ধোয়ার ব্যবস্থা করুন। যেভাবে মানে নিজেকে সেফ রাখা যায়, বাইরে থেকে আসলে হাত মুখ ধুয়ে নিন, ভালো করে পারলে গোসল করে নিন, জামা কাপড়গুলো খুলে নিন, তাহলে অন্তত কিছুটা আমরা সেফ থাকতে পারবো। এই অসম্ভব রকমের কষ্টকালীন একটা সারা বিশ্ব যেখানে টালমাটাল অবস্থা, কে বাঁচবো আমরা কে মরবো জানি না, কিন্তু এই সিচুয়েশনে নিজেরা একটু সতর্ক হলে, নিজেরা সচেতন হলে অন্তত দেশটাকে, জাতিটাকে, আমরা নিজের পরিবারটাকে বাঁচাতে পারবো। ধন্যবাদ। এবার আমরা মঞ্চের একটি সংলাপ শুনে আসি, দুটো লাইন। গুরু গুরু শব্দ, গুরু গুরু শব্দ, গুরু গুরু শব্দ, মাটির নিচে ভূমিকম্পের জন্ম হচ্ছে। গুহার মধ্য থেকে লক লক মেলছে আগুন, লক লক মেলছে রসনা। গুরু গুরু শব্দ, গুরু গুরু শব্দ।